শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমাদের আজকের পাঠ্য বিষয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আজকে আমরা দেখব কেমন করে একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করব। তো চলুন শুরু করা যাক। সিম্পল টু কমপ্লেক্স রোল 1। আমাদের সিম্পল সেন্টেন্সটিতে যখন টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ ভার্বের ব্যবহার থাকবে এবং এই ইনফিনিটিভ ভার্বটি যদি সেন্টেন্সের মূল কার্যের একটি উদ্দেশ্য প্রকাশ করে তখন আমরা এই টু এর পরিবর্তে লিখি সো দ্যাট। তো আসুন আমরা শুরু করি। লিখতে লিখতে আমরা বুঝে ফেলব, লেখার মধ্যে আমরা আলোচনা করব, তখন আমাদের বুঝতে সুবিধা হবে। হি রিডস মোর, টু এর আগের যে অংশটুকু সেই অংশটুকু আমরা প্রথমে লিখে নেব। আমরা লিখে নিয়েছি হি রিডস মোর। এইবার আমরা টু এর পরিবর্তে লিখব, টু এর জায়গাটিতে লিখব সো দ্যাট। এটি হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন। এখন আমরা এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ লিখব। তো সো দ্যাট লেখার পরে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে। এই সাবজেক্টটি আমরা এখানে রিপিট করব। খেয়াল করুন, আমি এখানে হি লিখেছি। লিখবার পরে আমাদের প্রথম সেন্টেন্সটির ভার্বটি ছিল প্রেজেন্ট টেন্সে, রিডস। প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা এই সাবজেক্টটিকে এখানে লিখেছি, এরপরে আমরা একটি ক্যান লিখে দেব। তো আমরা লিখলাম ক্যান। এই ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে আমরা এখানে লিখতাম কুড। ক্যান লিখবার পরে এটি যেহেতু মোডাল অক্সিলারি, এরপরে সরাসরি এই যে ভার্বের বেস ফর্মটি, টু এর পরে ভার্বের বেস ফর্ম থাকে, এই ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ আমরা এখানে সরাসরি কপি করে দেব। খেয়াল করুন, আমি লিখলাম মেক আ গুড রেজাল্ট। একেবারে সহজ জিনিস। টু যুক্ত ভার্ব, এই যে টু প্লাস ভার্ব, এই ইনফিনিটিভ ভার্বটি কিন্তু এই সেন্টেন্সের একটি উদ্দেশ্য প্রকাশ করেছে। কেমন করে? হি রিডস মোর, সে অধিক পড়ে। উদ্দেশ্য কি? টু মেক আ গুড রেজাল্ট, একটি ভালো ফলাফল তৈরি করা। তার অর্থ এই টু যুক্ত ভার্বটি একটি উদ্দেশ্য প্রকাশ করেছে। তো টু যুক্ত ভার্বটি যখন উদ্দেশ্য প্রকাশ করবে তার নিয়ম আমরা এতক্ষণ এখানে দেখেছি। আরেকবার সংক্ষেপে বলি, টু এর পরিবর্তে আমরা লিখব সো দ্যাট। তারপরে এই সাবজেক্টটিকে আমরা এখানে লিখে দেব। সাবজেক্টটি লেখার পরে আমরা একটি ক্যান অথবা কুড, একটি মোডাল অক্সিলারি লিখব। যদি এটি ভার্বের প্রেজেন্ট রূপ হয় তাহলে আমরা ক্যান লিখব, তো আমরা তাই লিখেছি। এটি যদি পাস্ট টেন্স থাকতো তাহলে আমরা এখানে কুড লিখতাম। তারপরে এই যে ভার্বের বেস ফর্ম, এটুকু সবটুকু কপি করে দিয়েছি এবং তাই দেব। আসুন আরেকটি উদাহরণ দেখি। হি ওয়ার্কস ফাস্ট, সে দ্রুত হাঁটে। টু রিচ হিজ অফিস ইন টাইম, তার অফিসে ঠিক সময় পৌঁছানোর জন্য। টু যুক্ত ভার্ব, খেয়াল করুন, এই হচ্ছে টু যুক্ত ভার্ব এবং উদ্দেশ্য প্রকাশ করেছে। তার উদ্দেশ্য হচ্ছে অফিসে তাড়াতাড়ি পৌঁছানো। তো আমরা এই নিয়মে উত্তরটি লিখব। আমরা লিখে নিই একেবারে, হি ওয়ার্কস ফাস্ট সো দ্যাট হি ক্যান রিচ হিজ অফিস ইন টাইম। এই টু এর পরিবর্তে আমরা এখানে সো দ্যাট লিখেছি। এটি ভার্বের প্রেজেন্ট রূপ থাকার ফলে আমরা এখানে একটি ক্যান লিখেছি। তারপর এই যে আমাদের রিচ মেন ভার্বের বেস ফর্মেটে, এটুকু সরাসরি কপি করে দিয়েছি। এবার আমরা দেখব রুলস 2। তা শুন, হি ইজ টু লেজি টু গেট আপ আর্লি, সে এতটাই অলস যে সকাল সকাল অর্থাৎ তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না। তো আমাদের সেন্টেন্সের মাঝে যখন TW2 এবং TO2 অর্থাৎ অ্যাডভার্বিয়াল টু এবং ইনফিনিটিভ সাইন টু, এই দুইটা টু এর ব্যবহার থাকবে, তখন এই সেন্টেন্সটি নেগেটিভ অর্থ ধারণ করে। তখন এই সেন্টেন্সের কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা প্রথমে সাবজেক্ট ভার্বটা বসিয়ে নেব। এই অংশটুকু বসিয়ে নেওয়ার পরে আমরা বসিয়ে নিয়েছি। এই অ্যাডভার্বিয়াল টু এর পরিবর্তে আমরা একটি অ্যাডভার্ব লিখব সো, অর্থাৎ TW2 এর পরিবর্তে আমরা লিখেছি সো। এই যে টু এবং এই ইনফিনিটিভ টু এর মাঝে যে শব্দ বা শব্দসমূহ থাকবে সেটি আমরা এখানে বসিয়ে দেব। তো আমরা বসিয়ে দিয়েছি লেজি। বসিয়ে দেওয়ার পরে এই টু এর স্থলে আমরা এখন একটি সাবঅর্ডিনেট কনজাংশন লিখব, সেটি হবে দ্যাট। আমরা দ্যাট লিখে নিলাম। দ্যাট লিখবার পরে এবার একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে। তখন আমাদের লিখতে হবে প্রথমে সাবজেক্ট। তো এই সাবজেক্টটিকে আমরা এখানে রিপিট করব। খেয়াল করুন, আমি লিখেছি এখানে সাবজেক্ট। সাবজেক্টটি লেখার পরে আমি আগেই বলেছি TW2 এবং TO2 এই দুটো মিলে সেন্টেন্সটাকে নেগেটিভ করেছে।
তো এই সেন্টেন্সটি হইতে হবে নেগেটিভ, তখন আমরা এখানে একটি ক্যান অথবা কুড লিখে তার সাথে একটি নট লিখে দেবো। তো এটি যেহেতু ভার্বের প্রেজেন্ট রূপ, তাই আমি এখানে ক্যান লিখব এবং ক্যানের পরে একটি নট লিখব সেন্টেন্সটিকে নেগেটিভ করবার জন্য, তাই আমরা লিখেছি। তো ক্যান নট, এটি বুঝতে পারছেন এটি মোডাল অক্সিলারি। মোডালের পরে সর্বদাই ভার্বের বেস ফর্ম বসে। এই যে খেয়াল করুন, টু এর পরও ভার্বের বেস ফর্ম বসে, তাহলে আমরা এইখান থেকে সবটুকু কপি করব কোনো পরিবর্তন না করে। তো আমরা এখানে লিখলাম গেট আপ আর্লি, একেবারে সহজ জিনিস। তো আসুন আমরা আরেকটু উদাহরণ দেখে নিই। শি ওয়াজ টু লেট টু ক্যাচ দ্য ট্রেন, সে এতটাই দেরি করেছিল যে ট্রেনটি ধরতে পারেনি। এবার আমাদের এখানকার ভার্বটি আছে পাস্ট টেন্সে। তো আমরা কমপ্লেক্স গিয়ে প্রথমে আমরা এইটুকু লিখব, শি ওয়াজ লিখব। লেখার পরে এই যে TW2 তার পরিবর্তে কী লিখেছি এখানে মনে আছে, সো লিখেছি। এই যে সো লিখলাম, পরে আমরা এই যে দুই টু এর মাঝে যে শব্দটি সেটি আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এই টু এর পরিবর্তে আমরা একটি দ্যাট লিখব। দ্যাট লেখার পরে তারপরে এটি যেহেতু একটি পূর্ণাঙ্গ বাক্য হইতে হবে, তখন আমরা প্রথমে সাবজেক্ট লিখব। তো এই সাবজেক্টটি আমরা এই যে এইখান থেকে নিয়ে এসেছি, আনবার পরে এইখানে আমরা বলেছিলাম একটি ক্যান অথবা কুড লিখব। তো যেহেতু এবারে এই ভার্বটি পাস্ট টেন্সে, এই যে আমাদের এখানকার ভার্বটি পাস্ট টেন্সে, আমরা এবারে ক্যান না লিখে কুড লিখেছি, আর তার সাথে একটি নট হবে, কারণ টু টু দুইটা মিলে সেন্টেন্সটা নেগেটিভ, আমরা নট লিখেছি। এইবার আমরা এই যে ভার্বের বেস ফর্ম, এইখান থেকে আমরা সবটুকু কপি করে বসিয়ে দিয়েছি, একেবারে পরিষ্কার। আসুন 3 নম্বর রুলসে যাই। সিম্পল টু কমপ্লেক্স রুল নাম্বার 3। এবারও আমাদের ব্যবহার আছে TW2.TO2, এর মাঝে এবার একাধিক শব্দ আছে। তো কারণটা কি, আসুন আমরা দেখে নিই। আমরা বলেছিলাম এই টু এর পরিবর্তে সো হবে, তার আগে এইটুকু আমরা ভার্ব পর্যন্ত বসিয়ে দেবো, দ্য রুম ওয়াজ বসিয়ে দিয়েছি। এই টু এর পরিবর্তে আমরা লিখব সো, আমরা সেটিও লিখেছি। তো আমরা টু এর পরিবর্তে সোটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে মাঝের যে গুণবাচক শব্দটি একটু আগে আমরা বলেছিলাম, সেই শব্দটি আমরা আগে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে সেটি অ্যাডভার্ব হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, আমাদের অ্যাডজেক্টিভ আছে, বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে মাঝের যে ফর যোগে আমাদের অবজেক্টিভ প্রোনাউন একটি আছে, এটুকু আমরা পরে লিখব। তার আগে আমরা এই টু এর কাজটি করে নেব। খেয়াল করুন, আমি এখানে দ্যাট লিখেছি, এই দ্যাটটি আমরা লিখে দিয়েছি। তাহলে আমাদের মাঝখানে রয়ে গেছে কি, ফর দেম। এই অংশটি হবে এবার আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট, অর্থাৎ এইবার আমরা এইখান থেকে সাবজেক্টটিকে এখানে আনতে পারবো না, যখন অ্যাডভার্বিয়াল টু এবং TO2 ইনফিনিটিভ সাইন টু এই দুই টু এর মাঝের আপনি ফর যোগে কোনো নাউন প্রোনাউন দেখতে পারবেন অবজেক্টিভ ফর্ম, তখন সেটি হবে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট। তো ফর দেম, তো দেমের এই প্রেপোজিশনটা আমরা লিখতে পারবো না, আমরা শুধু অবজেক্টিভ ফর্মটিকে সাবজেক্ট করে দেব। তো দেম এটি অবজেক্টিভ ফর্ম, এটি সাবজেক্ট হচ্ছে দেই। খেয়াল করুন, আমি দেই লিখেছি। এবার আমরা যেটি করব, নিশ্চয়ই আপনাদের আগের রুলসটি মনে আছে, এই সাবজেক্টের পরে একটি আমরা ক্যান অথবা একটি কুড লিখেছি। তো আমরা এখানে লিখলাম কুড, কারণ এই ভার্বটি পাস্ট টেন্সে। কুড লেখার পরে বলেছিলাম এই TW2 অ্যাডভার্বিয়াল টু এবং এই ইনফিনিটিভ সাইন টু, এই দুইটা মিলে সেন্টেন্সটা করেছে নেগেটিভ, এই জন্য এখানে আমাদের একটি নট লাগবে। তো আমরা নট লিখে দিলাম। নট লিখে দেওয়ার পরে সরাসরি টু এর পরে যে ভার্বটা থাকবে, সেই ভার্ব থেকে সবটুকুতে এই যে আমাদের লিভ ভার্বটি আছে, এইটুকু আমরা বসিয়ে দেবো। তো আমরা বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছি। আসুন আমরা আরেকটু উদাহরণ দিই। দ্য থিপ ran too fast for the police to catch him, চোরটি এত দ্রুত দৌড়েছিল যে পুলিশ তাকে ধরতে পারেনি। বাক্যটি হচ্ছে এই টু এর ব্যবহার আছে। তো তখন আমরা কি করব, আমরা একবারে সেন্টেন্সটা লিখে নিই, তারপর আমরা বলি এই টু এর পরিবর্তে আমরা লিখেছি সো। তারপরে বলেছিলাম এই যে টু এর পরে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব শব্দটি সেটি আমরা বসিয়ে দেবো, এটা বসিয়ে দিয়েছি। খেয়াল করুন, ফর যোগে এখানে আমাদের একটি নাউনের অবজেক্টিভ ফর্ম আছে। এটুকুর কাজ কিন্তু আমরা পরে করব, যেমন এখানে আমরা করি নাই। কিন্তু এবার আমরা টু এর কাজটি আগে করেছি কি, এই যে দ্যাটটা লিখেছি। এইবার আমরা ফর প্রিপোজিশনটি উঠিয়ে দিয়ে এই যে এটুকু আমাদের নাউন আছে, এটা নাউন ফর্মটি, এটি অবজেক্টিভ ফর্ম, এটি নমিনেটিভ ফর্ম, আমরা এটি সরাসরি এখানে বসিয়ে দিয়েছি, দ্য পুলিশ। এবার আমরা সাবজেক্ট লেখা শেষ। তারপর আমরা কি লিখবো মনে আছে তো, সাবজেক্টের পরে ক্যান অথবা কুড, এটি যেহেতু ভার্বের পাস্ট রূপ, আমরা এখানে কুড লিখেছি, সাথে একটি নট লিখব। নটের পরে যেহেতু এটা মোডাল অক্সিলারি, তাই এই যে টু এর পরে বেস ফর্ম আছে, মোডালের পরে বেস ফর্ম হবে ক্যাচ হিম, আমরা বসিয়ে দিয়েছি ক্যাচ হিম, একেবারে পরিষ্কার। এবার আসুন রুলস নাম্বার 4।
আই স আ সুইমিং বয়, আমি একটি সাঁতার কাটা বালক দেখলাম, অর্থাৎ সাঁতরানো বালক দেখলাম। আমাদের সেন্টেন্সটি যদি এইরকম হয়, সিম্পল এই সেন্টেন্সটির মাঝে দ্বিতীয় অংশে অর্থাৎ অবজেক্ট অংশে যদি আমরা একটি এরকম পার্টিসিপল দেখি, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম দেখি, তখন আমরা এই পার্টিসিপলটাকে আরেকটি বাক্য বানিয়ে দেব, আর বাকি অংশ থাকবে একটি বাক্যে। খেয়াল করুন, আমি লিখেছি আই স আ বয়, অর্থাৎ এই শব্দটি কিন্তু আমি লিখি নাই। এখন আমরা এই শব্দটিকে আরেকটি বাক্যে পরিণত করব, কিন্তু এটি যেহেতু আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, এখানে আমাদের একটি কনজাংশন লাগবে, একটি সাবজেক্ট লাগবে। তো এখানকার আমাদের সাবজেক্ট আছে একজন ব্যক্তি আই, অবজেক্ট আছে আ বয়, আমি একটি বালককে দেখলাম। তো এইখানে আমি একটি রিলেটিভ প্রোনাউন লিখব। যদি এই শেষ শব্দটি অর্থাৎ প্রথম অংশের এই অবজেক্টটি যদি হয় ব্যক্তিবাচক নাউন, তাহলে আমি এখানে একটি হু লিখব। তবে এই অংশটি যদি বস্তুবাচক নাউন হতো, তাহলে আমি এখানে লিখতাম হুইজ। যাই হোক, এটা ব্যক্তি, আমি হু লিখেছি। হু লিখবার পরে এই সেন্টেন্স অনুসারে আমি একটি বি ভার্ব লিখব। তো এটি ভার্বের পাস্ট টু পাসে, আমি এখানে একটি পাস্ট বি লিখব। তো হুয়ের পরে হু কাকে বুঝিয়েছে? একটি বালককে। আই স আ বয়, আমি একটি বালক দেখলাম। হু যে মানে কে? এই বালকটি। কয়টি বালক? একটি বালক। তাহলে একটি বালকের সাথে ওয়াজ ওয়ারের, যেহেতু এটি পাস্ট টেন্স, আমি একটি পাস্ট বি লিখব। পাস্ট বি দুইটা, ওয়াজ এবং ওয়ার, কিন্তু একজনের সাথে তো আমি ওয়ার লিখতে পারবো না, তাই আমি এখানে লিখলাম ওয়াজ, হু ওয়াজ। এই আমাদের বি ভার্ব। এইবারে আইএনজি ভার্বটাকে বসিয়ে দেবো, লিখলাম হু ওয়াজ সুইমিং। খুব সহজ জিনিস। আসুন আরেকটি বাক্য দেখি, আরেকটু পরিষ্কার হবে আমাদের কাছে। ওই স আ বার্নিং হাউস, আমরা একটি জ্বলন্ত বাড়ি দেখেছিলাম। তো কী বাড়ি দেখেছিলাম? জ্বলন্ত বাড়ি। তো এটুকু আমাদের জ্বলন্ত, এই যে আমাদের ভার্বের আইএনজি, এটুকু আমরা রেখে বাকি অংশটুকু লিখে নেব। খেয়াল করুন, উই স আ হাউস, আমরা এটুকু লিখে নিয়েছি, শুধু এই শব্দটা রয়ে গেছে, উই স আ হাউস, আমরা একটা বাড়ি দেখেছিলাম। এবার এই যে হাউস, এই শব্দটি কিন্তু বস্তু। তো এটি যখন বস্তু হবে তখন আমি বলেছিলাম, এইখানে বলেছিলাম ব্যক্তি হলে আমরা লিখব হু, এটি বস্তু হলে আমরা লিখব হুইজ। বিশেষ ক্ষেত্রে আমরা দ্যাটও লিখতে পারি, সেটি আমরা এখন আলাপ করব না। তো এটি বস্তু, আমরা লিখেছি হুইজ। তারপরে বলেছিলাম একটি বি ভার্ব, এটি যেহেতু পাস্ট ভার্ব, এটি পাস্ট ভার্ব, আমরা পাস্ট বি লিখব। তা কয়টা বাড়িকে বুঝিয়েছে? একটি বাড়ি। হুইজ দিয়ে একটি বাড়িকে বুঝিয়েছে, তাহলে আমরা ওয়ার লিখতে পারবো না, আমাদেরকে লিখতে হবে ওয়াজ। তারপরে এই আমাদের ভার্ব যেটি আমরা বসিয়ে দেব। আশা করি পরিষ্কার হয়েছে। আসেন রুলস নাম্বার 5-এ যাই। হিয়ারিং দ্য গুড নিউজ, দ্য বয় স্প্র্যাং আপ। সুসংবাদ শুনে বালকটি লাফিয়ে উঠল। কোনো সেন্টেন্স যখন সরাসরি ভার্বের আইএনজি দিয়ে শুরু হবে, তখন সেই সেন্টেন্সটিকে আমরা যখন কমপ্লেক্স করতে যাব, তখন আমরা তিনটা জিনিস লিখতে পারি, অ্যাজ, সিন্স অথবা হোয়েন। তো আমরা একটা দিয়ে শুরু করি, আমরা অ্যাজ দিয়ে শুরু করলাম। আমরা অ্যাজ, সিন্স, হোয়েন আমরা লিখতে পারবো যে কোনো একটি। তো আমরা অ্যাজ দিয়ে শুরু করলাম। অ্যাজ দিয়ে শুরু করার পরে হিয়ারিং দ্য গুড নিউজ, দ্য বয় স্প্র্যাং আপ, এই যে এই অংশটা কিন্তু সম্পূর্ণ একটি বাক্য আছে, এটুকুকে একটি বাক্য বানাইতে হবে, হিয়ারিং দ্য গুড নিউজ। তো এটুকু বাক্য বানাতে গিয়ে প্রথমে আমরা অ্যাজ লিখে নিয়েছি। এইবার আমরা একটি সাবজেক্ট বসিয়ে দেবো, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে দুটো সাবজেক্ট থাকতে হবে। একটি সাবজেক্ট এখানে আছে, এখানেও কিন্তু এই বাক্যের সাবজেক্টেও কিন্তু এই বালক। তো আমরা এখানে বালকটি লিখে দেবো অ্যাজ দ্য বয়, আমাদের সাবজেক্টটি লিখে দিলাম। সাবজেক্টটি লিখে দেওয়ার পরে এইবার আমরা এইটিকে একটি পূর্ণাঙ্গ ভার্বে রূপান্তরিত করব, অর্থাৎ এটি আছে নন ফিনিট ভার্ব, আমরা এটাকে ফাইনাইট ভার্বে রূপান্তরিত করব। তো ফাইনাইট ভার্বের সাবজেক্ট থাকতে হবে, আমরা লিখেছি। এবার এই ভার্বটিকে এই ভার্বের সাথে মিলিয়ে টেন্সের সিকোয়েন্সটা ঠিক রাখবো আমরা। এটি ভার্বের পাস্ট টু, স্প্রিং ভার্বের পাস্ট টেন্স আছে স্প্র্যাং, তো আমরা পাস্ট টেন্সে লিখেছি। এটিকেও আমাদের পাস্ট টেন্স বানাইতে হবে, তো আমরা কি লিখলাম? হার্ট, অ্যাজ দ্য বয় হার্ট। এবার আমরা প্রথম অংশের এই আমাদের দ্বিতীয় অংশ হচ্ছে দ্য বয় স্প্র্যাং আপ, এটুকু আমাদের দ্বিতীয় অংশ। প্রথম অংশে হিয়ারিং দ্য গুড নিউজ, এটুকু আমরা লিখে নেব। তাহলে অ্যাজ দ্য বয় হার্ট দ্য গুড নিউজ, এই অংশটুকু শেষ হলো। শেষ হওয়ার পরে আমরা এবার এই অংশটুকু জাস্ট কপি করে লিখে দেবো। কী লিখব? হি স্প্র্যাং আপ। তো দ্য বয়ের কাছে আমরা লিখেছি হি, তো দ্য বয়ের কাছে আমরা হি লিখেছি কেন? খেয়াল করুন, আমরা এদিকে একবার দ্য বয় লিখেছি, যেহেতু এদিকে একবার নাউনটা লিখে ফেলেছি,
তাই আমরা এইখানে নাউনের একটি প্রোনাউন দেব। একটি ছোট্ট মিস্টেক শুনে রাখুন, অ্যাজ দিয়ে শুরু হয়েছে প্রথম এই সেন্টেন্সটি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। প্রথমেই বাক্যের শুরুতে যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে তখন ওই বাক্যের শেষ অংশে একটি কমা হয়, অর্থাৎ নিউজের পরে একটি কমা হবে। মিস্টেকেনলি এটা আমি দিই নাই, আপনারা দিয়ে নেবেন। তাহলে অ্যাজ দ্য বয় হার্ড দ্য গুড নিউজ, এইখানে একটি কমা দেবো আমরা। দ্বিতীয় অংশটিকে দ্য বয় স্প্র্যাং আপ সরাসরি আমরা কপি করে দেবো। একেবারে সহজ জিনিস। আসুন আরেকটু উদাহরণ দেই। লুকিং অ্যাট দ্য মুন, চাঁদের দিকে তাকিয়ে দ্য বেবি বিকেম ডিলাইটেড, শিশুটি একেবারে আহ্লাদিত হয়ে গেল। এটুকু আছে আমাদের মূল বাক্য। তো শেষ অংশটি দেখুন, দ্য বেবি বিকেম ডিলাইটেড, শিশুটি আহ্লাদিত হয়ে গেল। এটি পূর্ণাঙ্গ একটা বাক্য। এই বাক্যটির আমরা কোনো পরিবর্তন করব না, আমরা পরিবর্তন করব লুকিং অ্যাট দ্য মুন। তো ভার্ব যদি শুরু হলে আমরা বলেছিলাম অ্যাজ, সিন্স অথবা হোয়েন দিয়ে শুরু করব। তো আমরা পুরো বাক্যটি লিখে নিই, তারপর আমরা ডিসকাস করে নিই। হোয়েন দ্য বয় লুকড অ্যাট দ্য মুন ইট বিকেম ডিলাইটেড। খেয়াল করুন, এই যে এই বাক্যটির আমরা পরের বাক্যটির আমরা কোনো পরিবর্তন করি নাই। তা আসুন প্রথমে দেখে নিই। তা আমরা বলেছিলাম যে অ্যাজ, সিন্স অথবা হোয়েন দিয়ে শুরু করবে। এবার আমরা হোয়েন দিয়ে শুরু করেছি, কোনো সমস্যা নেই। হোয়েনের পরেই আমরা কি করব, এই যে আমরা এখানে অ্যাজের পরে সাবজেক্ট লিখেছিলাম, আমরা এখানে হোয়েনের পরে সাবজেক্ট লিখব। তো এখানে তো সাবজেক্ট নেই, কিন্তু দুটো অংশের সাবজেক্ট কিন্তু দ্য বেবি। লুকিং অ্যাট দ্য মুন, চাঁদের দিকে তাকিয়ে, কে তাকিয়েছিল? বেবি। আহ্লাদিত হয়েছিল কে? বেবি। অর্থাৎ দুটো অংশের সাবজেক্টই দ্য বেবি। তো আমরা লিখলাম হোয়েন দ্য বেবি। এইবার আমরা এই ভার্বটিকে ফাইনাইট ভার্ব অর্থাৎ সম্পূর্ণ একটি ভার্ব রূপে রূপান্তরিত করব। তো দ্বিতীয় অংশের ভার্বটি আছে ভার্বের পাস্ট রূপে, তাই এটিকেও আমরা পাস্ট রূপ বানিয়ে দেবো। খেয়াল করুন, আমি লুকড লিখেছি ভার্বের পাস্ট রূপ। এবার প্রথম অংশের আর অংশটুকু অ্যাট দ্য মুন, লুকিং অ্যাট দ্য মুন, এটুকু আমরা বসিয়ে দেবো লুকিং অ্যাট দ্য মুন। এই সাবঅর্ডিনেট ক্লজটি আমরা শুরুতে লিখেছি, যে এখানে আমরা একটা কমা দিয়েছি। কমা দেওয়ার পরে এই যে দ্বিতীয় অংশটি ছিল দ্য বেবি বিকেম ডিলাইটেড, আমরা এখানে হুবহু কপি করেছি ইট বিকেম ডিলাইটেড। ইটটা কেন হলো একটু আগে আমি বলেছি। যখন আমরা এদিকে নাউনটা লিখে ফেলেছি তখন আমরা নাউনের পরিবর্তিত শব্দটা আমরা এখানে লিখেছি। ঠিক এখানে যেমন দ্য বয় লিখেছিলাম, এখানে দ্য বয়ের পরিবর্তে খেয়াল করুন এখানে আমরা লিখেছিলাম হি। এবার আমরা এখানে দ্য বেবি, শুরুতে দ্য বেবি লিখে দিয়েছি। এবার দ্য বেবির পরিবর্তে আমরা ইট লিখেছি। আজকে এই পর্যন্তই। এই ক্লিপের আরও 5টি রুলস আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।